আমরা তুলনামূলক আলোচনা করছিলাম অ্যাকোনাইটের সঙ্গে কফিয়া। আমরা এবার দেখব অ্যাকোনাইটের ল্যারিংস কেমন হবে। অ্যাকোনাইটের ল্যারিংস সেন্সিটিভ টু টাচ। অ্যাকোনাইটের ল্যারিংস হচ্ছে সেন্সিটিভ টু টাচ। ভয়েস ক্রকিং, কাপ, হুইসেলিং অ্যান্ড বার্কিং, মানে বাঁশি বাজানোর মতো, কাশিটা বাঁশি বাজানোর মতো, আর কুকুরের ঘেউ ঘেউ করার মতো শব্দ হয়। আর কফিয়ার ল্যারিংস কেমন হবে? অ্যাজ ইফ কভার্ড, মনে হয় যেন ল্যারিংসটা কভার দিয়ে আছে উইথ এ ড্রাই ফ্লেগ। ফ্লেগ মানে শ্লেষ্মা। আমরা যে কফটা নির্গত হয় তাকে বলা হয় ফ্লেগ। তাহলে ল্যারিংসটা হচ্ছে অ্যাজ ইফ কভার্ড উইথ এ ড্রাই ফ্লেগ, অর্থাৎ কফ দিয়ে যেন ল্যারিংসটা ঢাকা রয়েছে। অ্যাকোনাইটের কাপ কেমন হবে? অ্যাকোনাইটের কাপ অলওয়েজ টেকিং কোল্ড, ওটস আফটার ড্রিঙ্কিং, অর্থাৎ জল পান করার পরে তার বৃদ্ধি হয়। ট্রাভেলসাম অল দ্য ইভিনিং, সমস্ত কষ্ট তার ইভিনিংয়ে অর্থাৎ সন্ধ্যাবেলা শুরু হয়। বাট পার্টিকুলারলি আফটার মিডনাইট, বিশেষ করে মাঝরাতে। শুটিং পেন অলসো ইনসাইড, hypochondria, back and small of back or with suffering feelings. Back মানে হিপ জয়েন্টের কাছে, হিপের কাছে, হাইপোকন্ড্রিয়াল রিজিয়ন, এই সমস্ত জায়গায় যন্ত্রণা হয়। কফিয়া কাপ কেমন হবে? কফিয়া কাপ হচ্ছে সিঙ্গল সাডেন শক, কুইকলি following each other from irritation in throat। গলার ভিতরে মনে হয় যেন একটা ইরিটেশন, জ্বালা জ্বালা ভাব মনে হচ্ছে। ফ্লেগ ইন ব্যাক পার্ট অফ থ্রোট, থ্রোটের ব্যাক পার্টে শ্লেষ্মা জমে থাকে। উইথ dimness before the eyes during evening and midnight, সন্ধ্যাবেলায় এবং মাঝরাতে তার বৃদ্ধি হয়। when falling asleep, যখন সে ঘুমিয়ে পড়ে, or soon after, এবং তার পরপরই। অ্যাকোনাইটের প্যালপিটেশন, প্যালপিটেশন কিসের থেকে হয়? প্যালপিটেশন হয় হার্ট থেকে। প্যালপিটেশন অফ হার্ট, অ্যাকোনাইটের প্যালপিটেশন অফ হার্ট হবে সামটাইমস ইন্টারমিটিং অর উইথ ডিফিকাল্ট রেসপিরেশন, গ্রেট এংজাইটি। তার প্যালপিটেশন সঙ্গে থাকবে গ্রেট এংজাইটি, প্রচণ্ড ছটফটানি, দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি। কফিয়ার প্যালপিটেশন কেমন হবে? কফিয়ার প্যালপিটেশন হচ্ছে প্যালপিটেশন অফ দ্য হার্ট, ভায়োলেন্ট, প্রচণ্ড রকম, ইরেগুলার, উইথ ট্রেমলিং অফ লিম্বস, লিম্বসগুলো ট্রেমলিং মানে কাঁপে, থরথর করে কাঁপে। অ্যাকোনাইটের রেমিশন কখন হবে? অ্যাকোনাইটের রেমিশন হবে ডিউরিং দ্য ডে, দিনের বেলা, এক্সেপ্ট দি ফোরনুন অ্যান্ড ইভিনিং। কফিয়ার রেমিশন কখন হবে? কফিয়ার রেমিশন ইন ফোরনুন অ্যান্ড মিডনাইট। অ্যাকোনাইটের ওয়ান মানে গরম, ওয়ার্ম lessen the pain, particularly warm air. Coldness aggravated. অ্যাকোনাইটের
ঠান্ডাতে বৃদ্ধি, কফিয়া থেকে ইন ডিস্ট্রেসিং toothache, the only relief is obtained by holding the coldest water or ice in the mouth. অ্যাকোনাইটে যদি দাঁতে কোনো যন্ত্রণা হয়, সেই ক্ষেত্রে দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে খুব ঠান্ডা জল অথবা বরফ কুচি যদি মুখের মধ্যে রাখে, তাহলে তার দাঁতের যন্ত্রণা কমে যায়। আচ্ছা, অ্যাকোনাইটের কমপ্লিমেন্টারি ওষুধ কি? অ্যাকোনাইটের কমপ্লিমেন্টারি ওষুধ হচ্ছে কমপ্লিমেন্টারি টু আর্নিকা মন্ড। আর কফিয়ার কমপ্লিমেন্টারি ওষুধ হচ্ছে কমপ্লিমেন্টারি টু কলোসিন ইন পেন। যন্ত্রণার ক্ষেত্রে কলোসিন হচ্ছে কমপ্লিমেন্টারি ওষুধ। অ্যাকোনাইটের প্রিডোমেন্ট ওটস কখন তার বৃদ্ধি হয়? হোয়াইল স্ট্যান্ডিং, যখন দাঁড়িয়ে থাকে, while standing and also in the room, when assuming a erect position। আর ঠিক তার উল্টোটা হবে কফিয়াতে। কফিয়াতে অ্যাকোনাইটে যা বৃদ্ধি হয়, কফিয়াতে তার উপশম হবে। তাহলে কফিয়ার উপশম হচ্ছে while standing and also in the room, when assuming an erect position। তার পজিশন পরিবর্তন করলে সে বেটার ফিল করে। প্রিডমিন বেটার, অ্যাকোনাইট প্রিডমিন বেটার while walking out of door and when sitting down, children from being rocked or moved about। আর কফিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত হবে, অর্থাৎ অ্যাকোনাইটে যেটা বৃদ্ধি হয়, কফিয়াতে তা আরাম হয়। কফিয়াতে যা বৃদ্ধি হয়, অ্যাকোনাইটে তা আরাম হয়। তাহলে এখানে অ্যাকোনাইটে আরাম হলো এগুলো, এবার অ্যাকোনাইটে বৃদ্ধি হবে, এই কফিয়াতে তাহলে বৃদ্ধি হবে। কফিয়া বৃদ্ধি হবে while walking out of door and when sitting down, children from being rocked or moved about। তাহলে আজকে আমাদের অ্যাকোনাইট আর কফিয়ার সঙ্গে তুলনামূলক আলোচনা শেষ হলো। আগামীকাল আমরা একটু নতুন বিষয় শুরু করব। প্রতি বুধবারে, সবাইকে একটু বলে রাখি, প্রতি বুধবারে আমরা একটু আমাদের স্বাদ একটু চেঞ্জ করব। আগামী দিন আমরা আলোচনা করব হাউ টেক দ্য কেস, কি করে আমরা কেস হিস্ট্রিটা নেব। এবং আমি আগেও বলেছিলাম যে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে ডাক্তারকে রোগ সম্বন্ধে জ্ঞান থাকা চাই, ওষুধ সম্বন্ধে জ্ঞান থাকা চাই, ওষুধ প্রয়োগ সম্বন্ধে জ্ঞান থাকা চাই। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তার কেস হিস্ট্রি যদি সে সঠিকভাবে নিতে পারে, সাধারণত কেউ ব্যর্থ হয় না। আর সেক্ষেত্রে রুগীদেরও খানিকটা সহযোগিতা করতে হয়। আমরা কেস হিস্ট্রি নিতে গিয়ে দেখেছি রুগীদের দৃষ্টিভঙ্গিটা থাকে অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গি। অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গি বলতে কেমন, যে তারা যা কিছু বলবে রোগ সম্বন্ধে বলবে, প্যাথোলজিক্যাল রিপোর্ট সম্বন্ধে বলবে। কিন্তু আমাদের তো তা নয়, আমরা রুগীর চিকিৎসা করি
অ্যাজ পার টোটালিটি অফ সিমটমস। তা সিমটমসের দিকে তারা খুব একটা যায় না। যারা হোমিওপ্যাথি সম্বন্ধে ধারণা আছে তারা অবশ্য সেভাবে করে, কিন্তু বেশিরভাগ রুগীরা কিন্তু সেইভাবে বলে না, কেস হিস্ট্রি দেয় না। হুম। তা আমরা আগামীকাল, মানে আগামীকাল বলে না, প্রতি বুধবারে আমরা একটু ভিন্ন স্বাদের ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। কালকে আমরা চিকিৎসা হোমিওপ্যাথি সাফল্যের চাবিকাঠি নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, আর তারপরে থেকে আবার অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা কম্পারেটিভ মেডিকেল শুরু করছি সেরকম হবে। আর এরপরে ধাপে আমাদের একটু অর্গানন নিয়ে আলোচনা করা দরকার, কারণ অর্গাননটা হচ্ছে হোমিওপ্যাথি মানে বেস। হ্যাঁ, মানে আমাদের দেশে বেশ যেমন শাসন করা হয় ভারতের কনস্টিটিউশন সংবিধান মেনে, তেমনি হোমিওপ্যাথির সংবিধান হচ্ছে অর্গানন অফ মেডিসিন। এই অর্গানন অফ মেডিসিনটা সম্বন্ধে সবাই একটু অ্যালার্ট থাকবেন। হ্যাঁ, এবং চেষ্টা করবেন যে ওটা একটু ভালোভাবে আয়ত্ত করার জন্য। সেই সঙ্গে আরও একটু সহায়ক হয় অর্গানন অফ মেডিসিনের সাথে আমরা যদি কেন ফিলোসফিটা স্টাডি করি, আর সেই সঙ্গে যদি কারো পক্ষে সম্ভব হয় হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ, আমরা যেমন সময় সুযোগ পেলে হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ নিয়েও আলোচনা করব। আর আজকে আপনাদের যদি কারো কিছু কোনো বক্তব্য থাকে মাইক্রোফোনটা অন করে আপনারা একটু বলতে পারেন।